এই পয়জনের শিশিটা মল্লার বাবুর ঘরের ডাস্টবিন থেকে পাওয়া গেছে। এর থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আমাদের বাড়িতে তদন্ত করতে আপনাদেরকে কে পাঠিয়েছে? আমি আমি ওর বড় কর্তাদের সঙ্গে কথাবার্তা বলে এই তদন্তের ব্যবস্থা করেছি পণ্ডিত বসু মল্লিক। আবার আপনি? আবার? মল্লার বাবু, আমি বারবার আসবো। আপনারা রঞ্জাকে দিয়ে মিথ্যে বয়ান দিয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইন্সপেক্টর, আপনার মনে হয় না মল্লার বাবুকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত? কুশল বাবু, ইচ্ছে করে শয়তানিগুলো করবেন না। হ্যাঁ, হতে পারে আপনি খুব বড় ব্যবসায়ী, আপনার অনেক চেনা জানা আছে, কিন্তু এখন যে কাজটা করছেন সেটা খুব নিম্ন রুচির কাজ। কি রুচি? স্ট্রেঞ্জ, আপনার মুখ থেকে রুচির কথা শুনতে হচ্ছে। রঞ্জাকে ফোন করেছিলে? ওই বাড়ি থেকে এখানে আসতে বলেছো? রঞ্জার কিন্তু এখন এখানে থাকা দরকার। ফোন করছি তুমি? হ্যাঁ, কর। ইন্সপেক্টর, এদের হম্বি তম্বি দেখে আপনি প্লিজ থেমে যাবেন না। ওপর থেকে যেমন নির্দেশ আছে আপনি তেমনটাই করুন। এই ছেলেটা একজন অপরাধী, ক্রিমিনাল অ্যাক্ট করেছে। মল্লার বসু মল্লিক, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আর ওখানে গিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করার পর যদি এটা প্রমাণ হয় যে আপনি আপনার স্ত্রীকে খুন করার চেষ্টা করেছিলেন, তাহলে আমরা তখনই অ্যারেস্ট করবো আপনাকে। মানে একে মগের মুল্লুক রাখি? আমার নাতি কোথাও যাবে না। পুলিশকে নিজের কাজ করতে দিন পণ্ডিতজি, প্লিজ। রঞ্জা, রঞ্জা, আমার ছেলেটাকে বাঁচাও। রঞ্জা, তুমি তো নিজেই বলেছিলে পুলিশের কাছে যে তুমি রাগ করে বিষ খেয়েছিলে। এখন দেখো তোমার বন্ধু কি বলছে, পুলিশকে বোঝানোর চেষ্টা করছে যে বিষ নাকি তোমাকে মল্লার দিয়েছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো রঞ্জা, আমার ছেলেটা খুনি? ও কি খুন করতে পারে কাউকে? ইন্সপেক্টর, ওয়াই ওয়েস্টিং ইওর টাইম? দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা কেন শুনছেন? মল্লার বসু মল্লিক, আপনি চলুন আমাদের সঙ্গে, চলুন। এক মিনিট। এক মিনিট দাঁড়ান ইন্সপেক্টর। কুশল, আমি তোমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই, একটু শোনো। কুশল, এই পাগলামিটা কেন করছো? তোমার সঙ্গে কে আছে? আমার মা? রিজুলা ম্যাডাম সবটা জানেন যেটা আমি করছি। রঞ্জা ম্যাডাম আমাকে তোমার ব্যাপারে সবটা বলেছে। ওই শয়তানটা তোমাকে ঠকিয়ে কিভাবে বিয়ে করেছে সেটাও বলেছে। আইন, আমি থানায় যাচ্ছি। তুমি রঞ্জাকে বারণ করো আলাদাভাবে কথা বলতে। তুমি যাও না ওদের ওখানে। এই ছেলেটার উদ্দেশ্য ঠিক নয়, ও যেন বাড়িতে না আসে। আমি কিন্তু ওকে সহ্য করতে পারছি না। মল্লার, তুমি কি বুঝতে পারছো তুমি নিজে রাগের মাথায় কতটা নিচে নেমে গিয়েছিলে, কতটা বিপজ্জনক কাজ করে ফেলেছিলে? সেটা কি বুঝতে পারছো একবারও? প্লিজ আহির, আমি যেটা বললাম সেটা করো। দাদু দেখছে, দাদুর সামনে এসব কি অসভ্যতাম হচ্ছে। প্লিজ যাও। কুশল, প্লিজ দেখো, আমি আমার লড়াইটা একাই লড়তে পারি, আমাকে সাহায্য করতে হবে না। আর প্লিজ তুমি এই ম্যাটারটার মধ্যে আর নাক গলিও না। যদি কোনো প্রতিশোধ নিতে হয় আমি নিজেই নিয়ে নিতে পারবো। রঞ্জা, তুমি বুঝতে পারছো না, এটা ঠিক করছো না। তুমি একজন অপরাধীকে আড়াল করছো, আর এটা বেআইনিও। কুশল, প্লিজ, আমি
তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ ওনাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। আমার কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই। আর তোমরা যেসব প্রমাণ পেয়েছো সেগুলো ফেলে দাও, সরিয়ে দাও, কারণ আমি আমার স্টেটমেন্ট বদলাবো না। তুমি দেখছো একজন মা কিভাবে কষ্ট পাচ্ছেন তার ছেলের এই অবস্থা দেখে? আমি একজন মাকে সাফার হতে দিতে পারবো না। আর আমাকে এতটা উইক ভাবার কোনো দরকার নেই যে আমি আমার নিজের লড়াইটা লড়তে পারি না। তাই প্লিজ আমি হাত জোর করে বলছি কুশল, তুমি ওনাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও প্লিজ। হ্যালো স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমরা ওই প্রমাণগুলো নিয়ে চলে যাচ্ছি। না না স্যার, আমরা কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করছি না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। যেহেতু এখনো কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, তাই জিজ্ঞাসাবাদ করার জন্য এই মুহূর্তে থানায় যাওয়ার দরকার নেই। তবে প্রমাণ পেলে আমরা কিন্তু আবার আসবো। চলো। এই কি চাও কি তুমি? আমরা সকলে এক এক করে মরে যাই? সেটাই করো। তুমি বিষ এনে দাও, তোমার চোখের সামনে আমরা সকলে বিষ খেয়ে এক এক করে মরে যাই। আস্তে আস্তে বাবা, কি করছেন কি? আপনার শরীর ভালো নয়, চলুন আপনি ঘরে চলুন। কোন ঘরে যাবো আমি? এটা একটা বাড়ি? এটা বাড়ি নয়, সমস্ত অনাথ সৃষ্টি এখানে শুরু হয়ে গেছে। রঞ্জা, এসব কি ব্যাপার হচ্ছে বলতো? কুশল হঠাৎ এত উৎসাহী কেন হয়ে পড়লো তোর জন্য সুবিচার আনতে? মানছি ও তোর শুভাকাঙ্ক্ষী, তাও বাইরের লোককে দোষ দিয়ে আর কি হবে দিদি? আমার ছেলে আর বৌমার মধ্যে সম্পর্কটাই তো সুস্থ স্বাভাবিক নয়। ওদের মধ্যে যে ফাটলটা রয়েছে সেটা তো সবার নজরে পড়ছে। পুরো সম্পর্কটাই তো শত্রুতার উপর দাঁড়িয়ে আছে। এসবের মধ্যে থানা, পুলিশ, বিষ, সম্পর্কের রেষারেষি এসবই তো থাকবে। মোল্লা, তুমি যেটা করেছো সেটা কিন্তু সত্যিই অপরাধ। এটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ মামুনি, পারছি। তাই না ঠাকুরপো? এবার একটু চেষ্টা করুন না নিজেকে পাল্টানোর। থাক পিলু, থাক। মল্লার বসু মল্লিক যতই চেষ্টা করুক, ওর অপরাধের বোঝা কোনোদিনও কমবে না। এই সব কিছুর শাস্তি ওকে ভোগ করতে হবে।
সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমিও আসছি জেঠিমণি। কোথায় সকলে মিলে চেষ্টা করব যাতে মল্লিকার অষ্টমঙ্গলাটা হতে পারে, তা না মাঝখান থেকে এইসব বিপত্তি। মামুনি, আমরা যেভাবেই হোক এবার অষ্টমঙ্গলার ব্যবস্থাটা করব। এভাবে নিজেদের রেষারেষি আর শত্রুতার কারণে মল্লিকা দিদির কষ্টটা তো ভুলে গেলে চলে না, তাই না? আমার ছেলে আর বৌমার মধ্যে সম্পর্কটাই তো সুস্থ স্বাভাবিক নয়। ওদের মধ্যে যে ফাটলটা রয়েছে সেটা তো সবার নজরে পড়ছে। এসবের মধ্যে থানা, পুলিশ, বিষ, পুরো সম্পর্কটাই তো শত্রুতার উপর দাঁড়িয়ে আছে। মোল্লার বসু মল্লিক, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। নাইস, কফিটা সত্যি ভালো হয়েছে, রিয়েলি নাইস। কফিতে বিষ মেশানো আছে রঞ্জা। রঞ্জা, রঞ্জা, এই দেখো দেখো, চোখ খোলো, সারা দাও। রঞ্জা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কি করলাম রাগের মাথায়? রঞ্জা, রঞ্জা, চোখ খোলো। কিছু বলবেন শাশুমা? রঞ্জা, তুমি আমার ছেলেটাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছ। আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব। আমি জানি তুমি না একটা অন্য ধরনের মেয়ে, তোমার মনটা খুব নরম, সেটা তুমি কাউকে বুঝতে দাও না। এই যে মল্লিকার বিয়ের জন্য তুমি এত কিছু করলে, যেন আমি সব লক্ষ্য করেছি। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না গো, আমার এত সাহস নেই। আমার ছেলে যে তোমার সঙ্গে অন্যায়টা করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রঞ্জা। না না শাশুমা, আপনি ক্ষমা চাইবেন না। আপনি কেন মাথা ঝোঁকাবেন? সত্যি কথা বলতে কি, এ বাড়িতে আসার পরেই আমি মেয়েদের কষ্টটা বুঝতে শিখেছি। আগে এতটাও ভালো ছিলাম না। তবে আপনার ছেলে যা করেছে তার শাস্তিও পাবে, কিন্তু পুলিশ, আইন, আদালত এইসব দিয়ে তো আর সব অপরাধের শাস্তি হয় না। জানো রঞ্জা, মল্লাটা না ছোটবেলায় এরকম ছিল না। ওর মনে খুব মায়া দয়া ছিল, খুব নরম মনের ছেলে ছিল। ওর বাবা ওকে কথায় কথায় খোঁচা দিতেন, মেয়ে মানুষ বলে আঘাত করতেন ওর মনে। এই পরিবারের পুরুষ মানুষ হতে গেলে তো খুব কঠিন, কঠোর হতে হয়, মেয়েদের ছোট করতে হয়। কখন যেন মল্লারটা না ওর পরিবারের মতন হয়ে গেল, দাদুর কথা ভেবে অন্যায় কাজ করলো। কিন্তু আমি এটা সত্যি ভাবতে পারিনি যে মল্লার কাউকে বিষ দিতে পারে। আপনি আর এটা নিয়ে ভাববেন না শাশুমা, শুধু শুধু কষ্ট পাবেন। আমি তো দেখছি বৌমার শাশুমার কথার মাঝে চলে এলাম, তা আমি বিরক্ত করছি না তো? ও বাবা, দেখেছেন শাশুমা, নিজের শাশুড়ির সঙ্গে কিন্তু গলায় গলায় বন্ধুত্ব। আমি কথা বলছি বলে ইনজুড়ে মনা করছে। আমার তো বোধহয়
আপনাকে মা বলে ডাকা উচিত। ওরে বাবা, না না, এই রঞ্জা শোনো, এই যে তুমি আমাকে শাশুমা বলে ডাকো, আমার কানে একদম শুয়ে গেছে। এই হঠাৎ করে মা বললে আমার তো সহ্য না হতে পারে, তাই না? বলছি বৌমা, তুমি মল্লিকা দিদির কথাটা বলেছো শাশুমাকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। শাশুমা একটু শুনুন, দেখি শুনুন। বলছি যে মল্লিকা আর রঙ্গনের অষ্টমঙ্গলাটা তো করাতে হবে। কি করে হবে বলো তো? তোমরা সকালেও বললে ঠিক কথা, কিন্তু আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কাকিমা, আমরা এত সহজে ব্যাপারটা ছেড়ে দিতে পারি না। শাশুমা, আপনি তো একজন মা, আপনার তো একটা অধিকার আছে নাকি? এই শুরু হলো মেয়ের খ্যাপাম। রঞ্জা, আমি তোমাকে কি করে বোঝাবো বলো তো? এইভাবে ভাবলে চলবে না। চলবে চলবে, সব চলবে। আরে বাবা শাশুমা, আপনি একবার পণ্ডিতজিকে বলে তো দেখুন যে আপনি চান অষ্টমঙ্গলাটা হোক। কতদিন আর এভাবে মুখ বুজে অন্যায় সহ্য করবেন বলুন তো? তাছাড়া এখন তো মল্লিকার অঙ্গনের সঙ্গে ভালোই আছে, তাহলে শুধু শুধু একটা কুসংস্কারের জন্য মেয়েটা নিজের বাড়িতে আসতে পারবে না। কাকিমা, আপনি একবার দাদুকে বলে দেখুন না। দাদু তো আপনাকে খুব স্নেহ করেন, একবার বলে দেখতে ক্ষতি কি? আপনি একবার বলে দেখুন না, আর না হয় আমরাও আপনার সঙ্গে যাব। চলুন না কাকিমা। আমার তো মনে হচ্ছে এই তোমাদের দুই বউয়ের খ্যাপামিতে এবার আমার গর্দান যাবে গো। ফিলু বাবা কিছুতেই মানবেন না। এই ফিলু, ওই হাতটা ধরো তো। কি হয়েছে? আরে কি ব্যাপার? পণ্ডিতজি যদি না মানেন তাহলে না মানবেন, তখন আমরা অন্য কোনো উপায় বের করে নেব। কিন্তু অন্তত পণ্ডিতজি এটা তো বলতে পারবেন না যে ওনার দরবারে আমরা আবেদন পেশ করিনি। পারবেন না তো বলতে। সুতরাং আমরা তিনজনে মিলে বলবো। চলুন চলুন চলুন, আপনি যাবেন। রঞ্জা, বলছি ছেড়ে দাও তোমরা। হ্যাঁ, বাবা কিন্তু ভীষণ রেগে যাবেন। ছেড়ে দাও না। বাবা এত ভয় পেলে হবে নাকি? আপনি চলুন তো। কে কে ওখানে? বাবা, হঠাৎ তোমরা কি মনে করে? কি চাই কি? পণ্ডিতজি, শাশুমা আপনাকে কিছু একটা বলতে চান, কিন্তু উনি খুব ভয় পাচ্ছিলেন, আসতে চাইছিলেন না। তাই আমরা দুজনই ওনাকে জোর করে নিয়ে এলাম। ভাবলাম আপনার দরবারে একটা আরজি তো পেশ করে দেখাই যায়, কি হবে? বড়জোর আপনি নামঞ্জুর করে দেবেন, কিন্তু আরজি জানানোর জন্য তো আর ফাঁসিতে চড়াবেন না, বলুন পণ্ডিতজি? কি বড্ড বাচাল মেয়ে তুমি। মেয়েদের এত কথা বলা মানে পদে পদে সর্বনাশ ডেকে আনা। সেই সর্বনাশ তুমি ডেকে আনছো। ছোট বৌমা, কি হয়েছে? বাবা, বলছিলাম যে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, যদি আপনি অনুমতি দেন। রাগ করবেন না বাবা। আরে বাবা, এত ভনিতা না করে স্পষ্ট ভাবে বলো, কি চাও? দাদু, আমরা মল্লিকা দিদিকে অষ্টমঙ্গলায় বাড়িতে নিয়ে আসতে চাই। কি? বাবা, আপনি রাগ করবেন না বাবা, আপনি রাগ করবেন না। আসলে আমি জানি তো মেয়েটা একটা দোষ করে ফেলেছে বাবা। আপনি কি ওকে ক্ষমা করে দিতে পারেন না?
আমাদের দ্বারা শাশুড়ি যে এই পরিমাণ প্রভাবিত হতে পারে সেটা আমার না দেখলে বিশ্বাস হতো না। তোমার কি সব বোধ বুদ্ধি হারিয়ে গেছে ছোট বৌমা? তোমার সাহস হলো কি করে আমার সামনে এসে দাঁড়িয়ে এইসব কথা বলতে? যাকে আমি ত্যায্য করলাম তাকে তুমি ঘরে ঢোকানোর কথা ভাবছো? বাবা, আমি আসলে আপনার কাছে মিনতি করতে এসেছিলাম, যদি আপনি দয়া করেন। মেয়েটা তো আমার বড্ড অভাগী বাবা। কি অভাগী? অভাগী? যে মেয়ে নিজের বিয়ের রাত্রে স্বামীকে হারায় সে মেয়ের তো নিজের ভাগ্যটা বোঝা উচিত ছিল। কিছু না ভেবে আরেকটা বিয়ে করে ভাগ্য ফেরাতে চলে গেল বেহায়ার মতো। আবার ঘটা করে তার অষ্টমঙ্গলার কথা ভাবছো? কোনদিনও ওই মেয়ে বাড়িতে ঢুকবে না, আর ওই বাড়ির ছেলে কোনোদিন যেন জামাই হয়ে আমার সামনে এসে না দাঁড়ায়। এমন অপমান করব যে পালাবার পথ পাবে না, আমি বলে দিলাম। জানতাম আপনি যে এটাই বলবেন, এটা আমরা খুব ভালো করে জানতাম, কিন্তু তাও এসেছিলাম এই আশায় যে যদি আপনার শুভ বুদ্ধি একটু হলেও জাগে। কিন্তু না, ভুল ভেবেছিলাম আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে দিই পণ্ডিতজি, মল্লিকা আর রঙ্গনের অষ্টমঙ্গলাটা হবেই।